আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নেপাল ভ্রমণের অভিজ্ঞতা। কোনো রকম ট্রাভেল এজেন্সির সহায়তা ছাড়াই আমরা কিভাবে নেপাল গেলাম, নেপালে আমরা কোথায় থাকলাম, কোন কোন টুরিস্ট স্পট ঘুরে দেখলাম এবং আমাদের মোট খরচ কেমন হয়েছিল, এ সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের নেপাল ট্যুরটা ছিল 7 রাত এবং 8 দিনের একটা ট্যুর। প্রথমেই বলি নেপালে কিভাবে যাওয়া যায়। নেপালে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে বাই এয়ার। তাছাড়া ইন্ডিয়া হয়ে বাই রোডে যাওয়ারও একটা ব্যবস্থা ছিল, কিন্তু এখন সেটা বন্ধ। ফ্যামিলি নিয়ে বাই রোডে এভাবে জার্নি করাটা আসলে অনেক ঝামেলার, তাই সেই অপশনটা আমরা বাদই দিলাম। ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট প্রতিদিন নেপালে যাতায়াত করে। জনপ্রতি রাউন্ড ট্রিপের ভাড়া পড়বে অ্যাপ্রক্সিমেটলি 27,000 থেকে 28,000 টাকার মতো। আপনারা চেষ্টা করবেন মোটামুটি মাসখানেক আগেই টিকিট বুকিং করে ফেলতে। বিভিন্ন অ্যাপস অথবা বাংলাদেশ বিমানের ওয়েবসাইট থেকেও আপনারা নিজেরাই টিকিট করে ফেলতে পারবেন। আমরাও তাই করেছিলাম। ঢাকা থেকে নেপালের ফ্লাইটে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। এবার বলি নেপালের ভিসার কথা। নেপালে বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসার সুবিধা আছে। বছরে প্রথমবার ভিজিটে গেলে এই ভিসা আপনি ফ্রি পাবেন, বাট যদি একই বছরে দ্বিতীয়বার ভিজিটে যান তাহলে ভিসা প্রতি 3,000 থেকে 4,000 টাকার মতো খরচ পড়বে। আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সেটি প্রিন্ট করে নিয়ে যেতে পারেন, অথবা কাঠমান্ডু এয়ারপোর্টে নেমে সেখানে নির্দিষ্ট বুথে দাঁড়িয়েও ফর্ম ফিল আপ করে ফেলতে পারবেন। একটি ফর্ম ফিল আপ করতে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। এবার বলি মোবাইল সিম এবং মানি এক্সচেঞ্জের বিষয়টা। কাঠমান্ডুর এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে বের হতেই আপনারা পেয়ে যাবেন মানি এক্সচেঞ্জের বুথ। সেখান থেকে অল্প কিছু ডলার এক্সচেঞ্জ করে নেপালি রুপি নিয়ে নিতে পারেন। একই জায়গায় আপনারা পেয়ে যাবেন মোবাইল সিমের বুথ। আপনার পছন্দের প্যাকেজ সহ আপনারা সিমও কিনে ফেলতে পারবেন এখান থেকে। আমরা 500 রুপি দিয়ে 1 সপ্তাহের জন্য একটি সিম কিনে নিয়েছিলাম, টক টাইম এবং ইন্টারনেট প্যাকেজ সহ। আপনার কাছে যদি ডুয়েল কারেন্সির কার্ড থাকে তবে এয়ারপোর্টের বুথ থেকেই আপনারা কিছু নেপালি রুপি উইথড্র করে নিতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেক ট্রানজ্যাকশনেই 300 থেকে 400 নেপালি রুপি চার্জ কাটবে। এখানে বলে রাখি, এয়ারপোর্ট থেকে আপনারা থামেলে ডলারের রেট ভালো পাবেন। এবার একটু বলি ট্রান্সপোর্ট এবং ট্যাক্সি আপনারা কিভাবে রেন্ট নেবেন। পুরো নেপাল জুড়েই আপনারা পাঠাও এবং ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমে ট্যাক্সি বুকিং এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনাদের চলে যেতে হবে থামেলে। এয়ারপোর্ট থেকে থামেলে যেতে মোটামুটি 500 থেকে 600 রুপির মতো ভাড়া পড়বে। এয়ারপোর্ট থেকে বের হয়ে সামনে এক্সিটের দিকে আগালেই আপনারা সেখান থেকে উবারে কল করে চলে যেতে পারবেন থামেলে। যত হোটেল এবং মোটেল আছে সবগুলো কিন্তু থামেলেই অবস্থিত। টুরিস্টরা মূলত থামেলেই থাকে। আমরা অনলাইনে একটি হোটেল বুকিং করে নিয়েছিলাম। আমাদের হোটেলটির নাম ছিল কাঠমান্ডু রিজেন্সি। এখানে আমরা 1 নাইট স্টে করব, এসি রুম এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড। ভাড়া পড়েছিল 2200 নেপালি রুপি। প্রথম বিকেলে আমরা চলে গিয়েছিলাম কাঠমান্ডুর দরবার স্কোয়ারে। 600 শতাব্দীর রাজাদের প্রাসাদগুলোকেই বলা হয় দরবার স্কোয়ার। কাঠমান্ডুতে সর্বমোট 3টি দরবার স্কোয়ার রয়েছে, আরও 2টি হচ্ছে পাটান দরবার স্কোয়ার এবং ভাক্তাপুর দরবার স্কোয়ার। 2015 সালের ভূমিকম্পে দরবার স্কোয়ারগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরবর্তীতে সেগুলো আবার সংস্কার করা হয়। আসলে অসাধারণ সুন্দর একটি টুরিস্ট প্লেস। এশিয়ান টুরিস্টদের জন্য এখানে এন্ট্রি ফি হচ্ছে 500 রুপি জনপ্রতি এবং থামেল থেকে এটির দূরত্ব হচ্ছে মাত্র 1 কিলোমিটার। সুন্দর একটি বিকাল কাটিয়ে আমরা আবার ফিরে আসলাম আমাদের হোটেলে। সন্ধ্যায় হোটেল থেকে বের হয়ে চলে গেলাম কাঠমান্ডু তো পোখারার সোফা বাসের টিকিট করতে। থামেল থেকে মোটামুটি 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে নয়াবাজার বাস স্ট্যান্ড। এখান থেকেই প্রতিদিন সকালে পোখারার উদ্দেশ্যে টুরিস্ট বাসগুলো ছেড়ে যায়। পার পারসন 1600 থেকে 1700 নেপালি রুপি ভাড়া পড়ে। 200 কিলোমিটারের এই পাহাড়ি পথ পাড়ি দিতে সময় লাগে মোটামুটি 9 থেকে 10 ঘন্টার মতো। পরদিন ভোরবেলা হোটেল থেকে চেক আউট করে চলে যাই নয়াবাজার বাস স্ট্যান্ডে। ঠিক 7টায় আমাদের বাস ছেড়ে দিয়েছে পোখারার উদ্দেশ্যে। আমাদের বাসটির নাম ছিল ওপেন ভিজিট নেপাল।
বাসটির সিটগুলো খুবই আরামদায়ক ছিল। আনুমানিক বিকেল 4টায় আমরা পৌঁছে যাই পোখারার ট্যুরিস্ট বাস স্ট্যান্ডে। যাত্রাপথে বাসগুলো 2টি শর্ট ব্রেক এবং একটি লাঞ্চ ব্রেক দেয়। পোখারাতে কিন্তু পাঠাও অ্যাপস কাজ করে না, তাই এখানে আপনাদেরকে ইউজ করতে হবে ইনড্রাইভ অ্যাপ। ইনড্রাইভে একটি কার বুক করে চলে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলটা একেবারে ফেয়াও লেকের পাশেই ছিল। হোটেলটির নাম ছিল হোটেল হিমালয় ভ্যাকেশন। হোটেলটি আমরা অনলাইনে বুক করে এসেছিলাম। পোখারাতে আমরা 2 রাত স্টে করব। হোটেলের ভাড়া পড়েছিল 2500 রুপি করে পার নাইট, সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। সন্ধ্যাবেলা ফেওয়া লেকের পাশে হাঁটাহাঁটি করেছি এবং লাকিলি আমাদের হোটেল ওনারের কাছ থেকেই পরদিন সকালে আমাদের বাঞ্জি এবং প্যারাগ্লাইডিংয়ের প্যাকেজ নিয়েছিলাম। পোখারাতে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিসের রেট ফিক্সড করা আছে। আমার বাঞ্জি জাম্পিংয়ের প্যাকেজ উইথ ফটোস এবং ভিডিওস পড়েছিল 6500 নেপালি রুপি এবং আমার ওয়াইফের প্যারাগ্লাইডিংয়ের প্যাকেজ উইথ ফটো এবং ভিডিওস পড়েছিল 5000 নেপালি রুপি। হোটেলের নিচ থেকে শেয়ার জিপে করে অ্যাক্টিভিটি স্পটে নিয়ে যাবে এবং অ্যাক্টিভিটি শেষে হোটেলে পৌঁছে দিবে। আমাদের সাথে বেবি থাকায় আমরা অ্যাডিশনাল 4000 রুপি দিয়ে একটি প্রাইভেট কার নিয়েছিলাম, তাই আমাদের টোটাল প্যাকেজের খরচ পড়েছিল 15500 রুপি। পরদিন সকালে কারে করে প্রথমে চলে যাই বাঞ্জি জাম্পিং এর স্পটে। প্রথমে আমি সেখানে বাঞ্জি জাম্পিং করি। বাঞ্জির হাইট ছিল 70 মিটার। হাইটটা বেশি হলে প্রাইসও একটু বেশি দিতে হয়। বাঞ্জি শেষে সেখানকার ক্যাফেতে আমরা কফি খাই এবং তারপর কারে করে আবার রওনা দেই প্যারাগ্লাইডিং এর স্পটে। সেখানে আমার বেবি জিহানের মা প্যারাগ্লাইডিং করে। আমি এবং জিহান কারে করে হোটেলে ফিরে আসি। কিছুক্ষণ পর জিহানের মাকে তারা শেয়ার জিপে করে হোটেলে পৌঁছে দেয়। বিকালটা হোটেলে কাটিয়ে সন্ধ্যায় আমরা চলে যাই ফেওয়া লেকের মেইন ঘাটে। ফেওয়া লেক রাতের বেলা অনেক জমজমাট থাকে। টুরিস্ট দিয়ে মুখরিত ফেওয়া লেকে অনেকটা সময় কাটিয়ে আমরা হেঁটে হেঁটেই চলে যাই হোটেলে। রাতের ডিনারটা সেরে ফেলি আমাদের হোটেলের কাছেই লাজিজ হালাল হোটেল নামে একটি হোটেলে। আজকের দিনের বাঞ্জি এবং প্যারাগ্লাইডিং আমাদের সারা জীবন একটি মধুর স্মৃতি হয়ে থাকবে। আপনারাও নেপাল ট্যুরে আসলে এইসব অ্যাক্টিভিটিস মিস করবেন না। পরদিন সকালে বের হয়ে যাই স্কুটার রাইডের জন্য। ফেওয়া লেকের পাশেই অনেক স্কুটার পার্ক করা থাকে এবং স্কুটারের ওনাররা ট্যুরিস্টদেরকে ডাকাডাকি করে। 400 রুপি দিয়ে 2 ঘন্টার জন্য আমরা একটি স্কুটার রেন্টে নিয়ে নিই। ফেওয়া লেকের পাশ দিয়ে আমরা যাওয়া শুরু করি এবং অনেক দূর পর্যন্ত যাই। 2 ঘন্টা পোখারার অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা আবার ফিরে আসি এবং স্কুটারটা ফেরত দেই। স্কুটারটা রেন্ট নিতে আমাদের তেমন কোনো ডকুমেন্ট নিতে হয়নি। জাস্ট কোন হোটেলে উঠেছিলাম সেই হোটেলের নামটা বলেছিলাম এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছিলাম। হোটেলের ওনারের কাছ থেকে একটি কার রেন্ট নিয়েছিলাম বিকেলে পিস পাগোডা ঘুরতে যাব বলে। ভাড়া পড়েছিল 1500 রুপি। সন্ধ্যায় আমাদের বাসের টিকিট করা আছে কাঠমান্ডুর উদ্দেশ্যে। কাঠমান্ডু থেকেই আমরা ফেরার টিকিটটাও করে ফেলেছিলাম। আমরা দুপুর 1টায় হোটেলের রুম থেকে চেক আউট করে আমাদের লাগেজগুলো নিচে রিসেপশনে রেখে দিয়েছিলাম এবং বিকেলে কারে করে চলে গিয়েছিলাম পিস প্যাগোডা ঘুরতে। পাহাড়ের উপর সুন্দর একটি প্যাগোডা, খুব ভালো লেগেছিল। সন্ধ্যায় ফিরে এলাম হোটেলে। লাগেজ নিয়ে চলে গেলাম ট্যুরিস্ট বাস স্ট্যান্ডে। আমরা ফিরব সুইফট হলিডে নামক একটি বাসে। এই বাসটির সার্ভিস খুব ভালো ছিল। আমাদের বাসটি রাতের ডিনারের জন্য সুন্দর একটি রেস্টুরেন্টে ব্রেক দিয়েছিল। হালকা খাবার দাবার আমরা এখানেই করে ফেলেছিলাম। রাতের জার্নিটাও অনেক ভালোই লাগলো। ঘুমিয়ে রাত কেটে গেল এবং মোটামুটি ভোর 5টায় আমরা পৌঁছে গেলাম কাঠমান্ডুর নয়াবাজার বাস স্ট্যান্ডে। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা নাগারকোট যাব। অনলাইনে একটি হোটেল বুক করে রেখেছি। ইনড্রাইভে একটি কার নিয়ে আমরা চলে যাচ্ছি নাগারকোটে। ভাড়া পড়েছিল 1600 রুপি। আমাদের হোটেলের নাম ছিল পিসফুল কটেজ অ্যান্ড ক্যাফে। পাহাড়ের উপরে একটি হোটেল। রুমে চেক ইন করে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ওপেন স্পেসে বসে সূর্যের আলোতে ব্রেকফাস্ট করতে দারুণ লাগছিল। ব্রেকফাস্টের আইটেমগুলোও ভালো ছিল। আকাশে অনেক মেঘ। বছরের অনেক সময় এখান থেকে বসেই পাহাড়গুলো দেখা যায়, বাট আকাশ মেঘলা থাকায় আমরা সেগুলো দেখতে পারিনি। আমরা এখানে 1 নাইট স্টে করেছিলাম। দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার আমরা হোটেলের রেস্টুরেন্টেই খেয়েছিলাম।
পরদিন সকালে ব্রেকফাস্ট করে চেক আউট করে ফেলেছি। ওয়ান নাইট স্টের সাথে কমপ্লিমেন্টারি 2টি ব্রেকফাস্ট, খরচ পড়েছিল 2300 রুপি। নেপালে থাকা এবং খাওয়ার খরচ খুব একটা বেশি না। আজকে আমরা আবার কাঠমান্ডুর থামেলে ফিরে যাব এবং কাঠমান্ডুতে 2 রাত স্টে করব। নাগারকোট থেকে থামেলে যাওয়ার পথেই পড়ে ভাক্তাপুর দরবার স্কোয়ার। আমাদের প্ল্যান হচ্ছে ভাক্তাপুর দরবার স্কোয়ারটি ঘুরে যাওয়ার। ইনড্রাইভের অ্যাপসে আপনি চাইলে একটির বেশি ডেস্টিনেশন সিলেক্ট করতে পারবেন, এটা আমার জানা ছিল না। অ্যাপসে স্ক্রল করতে করতে জানলাম। নাগারকোটে ইনড্রাইভ বা পাঠাও পাবো বলে আশা করিনি, বাট লাকিলি ইনড্রাইভ একটি পেয়ে গিয়েছিলাম। আমি নাগারকোট থেকে ভাক্তাপুর দরবার স্কোয়ার এবং সেখান থেকে থামেল, এই 2টো ডেস্টিনেশন সিলেক্ট করেছিলাম। পরে ড্রাইভার আসলে তার সাথেও বিষয়টি ক্লিয়ার করে নিলাম। ড্রাইভারকে বললাম আপনি 2-1 ঘন্টা সেখানে ওয়েট করবেন, আমরা দরবার স্কোয়ার ঘুরে আবার থামেলে ব্যাক করব। ড্রাইভার কিছু টাকা বেশি চাইলেন, যাই হোক 1800 রুপিতে পরে রাজি হয়ে গেলেন। অ্যাপসে দেখাচ্ছিল 1500 রুপি। ড্রাইভার প্রথমে আমাদেরকে দরবার স্কোয়ারের টিকিট কাউন্টারে নিয়ে যায়। 500 রুপি করে পার পার্সনের টিকিট করে ফেলি আমরা। ড্রাইভার আমাদেরকে দরবার স্কোয়ারের গেটে নামালো এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিল। দরবার স্কোয়ারে মোটামুটি আমরা 1.5 থেকে 2 ঘন্টা ঘোরাঘুরি করলাম। কত সুন্দরভাবে এই প্রাচীন স্থাপনাগুলোকে তারা এখনো টিকিয়ে রেখেছে, অনেক সুন্দর এবং অদ্ভুত। ড্রাইভারকে কল দিলাম এবং গাড়িতে উঠে চলে গেলাম থামেলে। প্রথম রাত আমরা যে হোটেলে উঠেছিলাম তাদেরকেই বলে রেখেছিলাম আমরা আবার ফিরব। তারা আমাদের জন্য একটি রুম রেখে দিয়েছিল। হোটেলে চেক ইন করে ফেললাম আনুমানিক দুপুর 2টায়। আমার ওয়াইফের জবের একটা কনফারেন্সে তার সাথে পরিচয় হয়েছিল নেপালি এক মহিলার। উনি যখন জেনেছিলেন আমরা কাঠমান্ডুতে আছি তখন আমাদেরকে একটি সন্ধ্যা স্পেয়ার রাখতে বলেছিলেন মিট আপের জন্য। আজকে সন্ধ্যায় আমরা ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি। ওনারা আমাদেরকে ডিনারের জন্য একটি রেস্টুরেন্টে আসতে বলেছিলেন। আমরা একটি উবার নিয়ে সেখানে চলে গেলাম। খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট। আমরা সেখানে সব নেপালি ট্রেডিশনাল ফুড ট্রাই করলাম। খাবারের টেস্ট অনেক ভালো ছিল। নেপালের মানুষজনকে আসলে অনেক ফ্রেন্ডলি মনে হয়েছে আমাদের কাছে। নেপাল একটি টুরিস্ট ফ্রেন্ডলি দেশ। সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে আমরা কাঠমান্ডুর দরবার স্কোয়ারে চলে আসি। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফিরে যাই হোটেলে। পরদিন সকাল। আজকে আমাদের প্ল্যান হচ্ছে চন্দ্রগিরি হিল ঘুরতে যাওয়ার। একটি উবার নিয়ে চলে যাচ্ছি চন্দ্রগিরি হিলের বেস স্টেশনে। ভাড়া পড়েছে 700 রুপি। বেস স্টেশন থেকে কেবল কারে করে যেতে হয় চন্দ্রগিরি হিলে। 15 থেকে 20 মিনিটের একটি অসাধারণ জার্নি। চন্দ্রগিরি হিলে খাবার দাবারের জন্য অনেক ভালো ব্যবস্থা আছে এবং বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিসের আয়োজন আছে। এখানে একটি মন্দিরও আছে। মোট কথা ফ্যামিলি নিয়ে সুন্দর একটি দিন কাটানোর জন্য অসাধারণ একটি প্লেস। আমরা বিকেল 4টায় সেখান থেকে ফিরেছিলাম। আজকে সন্ধ্যায় কোথাও যাইনি, জাস্ট নিচে একটু হাঁটাহাঁটি করে আসলাম। পরদিন সকালে হোটেলে ব্রেকফাস্ট করে চেক আউট করে ফেলেছি। উবার নিয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টে। আর এভাবেই শেষ করলাম আমাদের 7 রাত এবং 8 দিনের নেপাল ট্যুর। আসলে শুধু একবার এসে নেপালে সব জায়গায় ঘুরে দেখা সম্ভব না। আবার আসবো হয়তোবা অন্য কোনো সিজনে। এবার একটু টোটাল খরচের কথাটা বলি। বাংলাদেশের টাকার মান কিন্তু নেপালি রুপি থেকে বেশি। আমাদের 3 জনের প্লেন ফেয়ার পড়েছিল ৭৭,৫০০ টাকা এবং বাকি থাকা খাওয়া ও বিভিন্ন অ্যাক্টিভিটিস সব মিলিয়ে 7 রাত এবং 8 দিনের খরচ হয়েছিল ৭০ থেকে ৮০,০০০ টাকার মতো। তাই আমাদের নেপাল ট্যুরের সর্বমোট খরচ অ্যারাউন্ড 1.5 লাখ টাকার মতো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।